এদেরকে এবং ওদেরকে প্রত্যেককেই আপনার পালনকর্তার দান পৌঁছে দিই এবং আপনার পালনকর্তার দান অবধারিত। এ পর্যন্ত ছিল আজকের এই আয়াতের, এই কুরআনুল কারীমের অনুবাদ। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককেই কোরআন ও সুন্নাতের অনুশাসন জীবনের প্রত্যেকটা অঙ্গনে যেন বাস্তবায়ন করিয়ে দেন, সেজন্য আমরা প্রত্যেকে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। অসংখ্য ধন্যবাদ কাসেম সাহেবকে। এই আজকের যে মহৎ প্রোগ্রাম, এই প্রোগ্রামের পেছনে যে দুটো অর্গানাইজেশন আছে, আসুন আমরা এই দুটো অর্গানাইজেশন সম্পর্কে একটু জেনে নিই। উইথ ইউ ওয়েলফেয়ার সোসাইটির মেম্বার আমি ইনজামামুল হক সাহেবকে অনুরোধ করব অর্গানাইজেশন সম্পর্কে অল্প কিছু বলার জন্য। আসসালামু আলাইকুম। প্রথমত অসংখ্য ধন্যবাদ যে সাউথ বেঙ্গল দিনিয়াত ট্রাস্ট চ্যারিটিকে, যে আমাদের সাথে এসে এত বড় একটা প্রোগ্রাম বাস্তবায়িত করতে চলেছে আমরা, আলহামদুলিল্লাহ। এবং আশা করি ইনশাআল্লাহ অত্যন্ত ভালো রেজাল্ট পাবো এই প্রোগ্রামের পর। যাদের উদ্দেশ্য নেই, যাদের জন্য এই প্রোগ্রামটা করা হয়েছে, সেই স্টুডেন্ট যারা তোমরা আছো বা তাদের গার্জিয়ান, তাদের জন্য। তো আমরা বেসিক্যালি 2003 এবং 2005 সালে আলামিন মিশনের নাম সকলে হয়তো বা জানে এখানে। সেই মিশন থেকে পাস আউট করি, কেউ মাধ্যমিক পাস করে বেরিয়ে যায় অন্যান্য ক্ষেত্রে, আর আমরা বেশি ম্যাক্সিমাম আমরা 2005 সালে উচ্চ মাধ্যমিক পাস করি। তো সেখানে পাস করার পর আমরা সকলে নিজস্ব ফিল্ডে কাজ করতে শুরু করি। যারা ডাক্তারি হয়েছিল তারা ডাক্তার, যারা ইঞ্জিনিয়ার সেই ইঞ্জিনিয়ারিং ফিল্ডে আমাদের বেশ কিছু উদ্যোগপতি রয়েছে আমাদের মধ্যে। তো আমরা সকলে যখন আমরা নিজস্ব কাজের মধ্যে ব্যস্ততার সময়ে যখন একটু স্টেবল হলাম, তারপর একটা জিনিস আমরা রিয়েলাইজ করলাম যে আমাদের সেক্রেটারি সাহেব জনাব নুরুল ইসলাম একটা কথা সবসময় বলতেন যে আজকে তোমরা নিচ্ছ, সমাজ তোমাদেরকে দিচ্ছে, আমরা যতটা পাচ্ছি তোমাদেরকে দিচ্ছি, যেদিন তোমরা সক্ষম হবে, যেদিন তোমরা পারবে, এই সমাজকে কিন্তু ফিরিয়ে দিও। তো সেই সুযোগটা আমরা পেয়েছি এবং 2016-17 সাল থেকে আমরা ঠিক করি যে আমরা সমাজকে ফিরিয়ে দেওয়ার যে প্রচেষ্টা, এই প্রচেষ্টায় নামবো এবং সেই মতো আমরা কাজ শুরু করি, বিভিন্ন ক্ষেত্রে কাজ শুরু করি প্রথমত। এবং তারপরে আমরা উইথ ইউ ওয়েলফেয়ার সোসাইটি আমরা ডেভেলপ করি এবং আমরা এস্টাবলিশ করি উইথ ইউ ওয়েলফেয়ার সোসাইটি। এই সোসাইটি বেসিক্যালি যে কাজগুলো করে আমরা তার মধ্যে থেকে সমস্ত রকম কাজ আমরা প্রথমে শুরু করেছিলাম, সে আলিয়া বলো বা আইলা বলো বা আমফান বা যত রকম ক্যালামিটিজে তার মানুষকে সাহায্য করা, সেইগুলো। তারপর আমরা ঠিক করি যে না, সমস্ত ক্ষেত্রে আমরা কাজ করে পারবো না, আমরা ঠিক করি যে আমরা শুধুমাত্র এডুকেশন বা শিক্ষা ক্ষেত্রে কাজ করব। আর যারা স্কুল ছুট বা যারা একেবারে দুস্থ, যারা অন্যান্য ক্ষেত্রেও সুযোগ পাচ্ছে না, একদম ছোট থেকে যারা স্কুলের সহচার্য পাচ্ছে না, তাদেরকে সেই প্ল্যাটফর্ম তৈরি করে দেব। এবং সেই নিয়ত নিয়ে আমরা সল্টলেকে একটা ছোট্ট স্কুল শুরু করি এবং তার সাথে সাথে একদম প্রত্যন্ত জায়গা মৌসুনী আইল্যান্ড, যেটা নামখানার ওদিকে মৌসুনী আইল্যান্ডে, আমরা সেইখানে দুটো স্কুল চালাতে শুরু করি। এবং তারপরে আজকে আমরা ইনশাআল্লাহ, যদি আপনাদের সকলের দোয়া আমাদের সাথে থাকে, মৌসুনী আইল্যান্ডে আমরা একটা বড় স্কুল তৈরি করতে চলেছি, যে স্কুলটাতে আমাদের যে টেম্পোরারি বেসিসে যে স্কুলগুলো চলছে, সেই স্কুলের স্টুডেন্টরা সেইখানে পড়াশোনা করবে ইনশাআল্লাহ। এবং তার সাথে সাথে আমরা উইথ ইউ ওয়েলফেয়ার সোসাইটির তরফ থেকে আমরা বেশ কিছু স্টুডেন্টদেরকে প্রত্যেক বছর আমরা স্কলারশিপের আওতায় নিয়ে এসে তাদের স্কলারশিপ দেওয়া হয়। সেটা তাদের একাডেমিক ফিজ হোক বা তাদের অ্যাডমিশন ফিজ হোক, যেভাবে সম্ভব তাদেরকে যতটা সম্ভব একটা বেসিক ক্রাইটেরিয়া মেনটেন করে সেটার মাধ্যমে উত্তীর্ণ স্টুডেন্টদেরকে আমরা এই সাপোর্টটা করে থাকি। সো উইথ ইউ ওয়েলফেয়ার সোসাইটিতে এখন বর্তমানে বলতে গেলে মোটামুটি 97 থেকে 58 জন ডক্টর, যারা আমাদের ব্যাচেরই প্রত্যেকে, মোটামুটি 40 থেকে 45 জন ইঞ্জিনিয়ার এবং 3 থেকে 4 জন উদ্যোগপতি রয়েছেন আমাদের। তা আমরা সকলে মিলে এই সোসাইটিকে চালাই। আমাদের সিনিয়ররা যারা আছেন আলামে, তাদের স্নেহ ধন্য হয়ে তারা আমাদের সাপোর্ট করেন। যারা আমাদের ছোট বা জুনিয়র আছেন তারা আমাদের সাহায্যে আমাদেরকে সাপোর্ট করে আমাদের এই অর্গানাইজেশনটাকে এগিয়ে নিতে সাহায্য করে। একটা ছোট্ট বৃক্ষরোপণ করা হয়েছিল 2016-17 সালে,
সেটা আজ মহির রূপ নিয়েছে। সেই জন্যই আপনাদের দোয়ার সাথে এই এত বড় একটা প্রোগ্রাম সাউথ বেঙ্গল দিনিয়াত ট্রাস্টের সাথে মিলে আমরা এত একটা প্রোগ্রাম করতে পেরেছি, এবং আমরা আশা করব যে আপনারা সর্বরকম ভাবে, যেমন বাইরে দেখতে পাবেন কিছুক্ষণ পর অনেকগুলো একাডেমিক সেকশন, তারা ওখানে তাদের স্টল থাকবে, তাদের কাছ থেকে আপনারা প্রত্যেকে ইনফরমেশন পাবেন। এইখানে নিজস্ব সেক্টরে যারা ওয়ান অফ দ্য বেস্ট অ্যাট দিস মোমেন্ট ইন দি স্টেট, তারা প্রত্যেকে আপনাদেরকে গাইড করবেন কিভাবে ক্লাস 12-এর পর কোন লাইনে বা ক্লাস 10-এর পর কোন লাইনে কি কি ক্ষেত্র আছে। যেমন আমাদের মধ্যে একজন বলবেন, আমাদের অনেক সিনিয়র দাদা, যে ডক্টরি শুধুমাত্র ডক্টরি না, সেই মেডিকেল ফিল্ডে আরো কতগুলো ফিল্ড আছে, সেইগুলো আপনাদের সামনে উন্মোচিত করে দেবো। এটা জাস্ট একটা এক্সাম্পল দিলাম। তো এই জিনিসগুলো আমরা আশা করব আপনারা আমাদের সাথে থাকবেন কিছুক্ষণ, এবং আপনারা এই যে যারা ওয়ান অফ দ্য বেস্ট যারা আপনাদের সামনে এই রাস্তাগুলো তুলে ধরবে অ্যাজ এ পার্ট অফ ক্যারিয়ার কাউন্সিলিং, সেইগুলো থেকে আপনারা নলেজ গ্যাদার করে ভবিষ্যতে সমাজের বিভিন্ন স্তরে ছড়িয়ে পড়বেন, এবং ইনশাল্লাহ একদিন এইরকম প্রোগ্রাম আপনারা অর্গানাইজ করবেন, এবং ইনশাল্লাহ একটা সময় গিয়ে এরকম প্রোগ্রামের আমাদের আর কোনো দরকার পড়বে না ইনশাল্লাহ। সকলে এই দোয়া করি, এবং এই নিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আর আমাদের যাদের সাথে আছেন, আমাদের সাউথ বেঙ্গল দিনিয়াত ট্রাস্ট সোসাইটির খোকন সর্দার সাহেবকে আমি ডাকবো, উনি এসে এখানে ওনাদের অর্গানাইজেশন সম্বন্ধে কিছু আমাদের সকলের সামনে তুলে ধরবেন, এবং তারপরে আমরা ধীরে ধীরে মূল প্রোগ্রামে ফিরে যাবো ইনশাআল্লাহ। খোকন সাহেব, আসসালামু আলাইকুম। এই আসল পুরো চালাচ্ছে বুঝলি ও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সাউথ বেঙ্গল দিনিয়াত চ্যারিটেবল ট্রাস্টের পক্ষ থেকে সাউথ বেঙ্গল দিনিয়াত চ্যারিটেবল ট্রাস্টের যে অ্যাক্টিভিটিস, সাউথ বেঙ্গল দিনিয়াত চ্যারিটেবল ট্রাস্ট গঠন করা কেন হলো সেই বিষয়ে একটু আলোকপাত করব। আমরা প্রত্যেকটা বাচ্চাকে, মানে ইসলামে যারা অংশগ্রহণ করেছে প্রত্যেকটা নর এবং নারী, মানে পুরুষ এবং মহিলা, প্রত্যেকের দিনের বেসিক নলেজ, মৌলিক জ্ঞান অর্জন করা ফরজে আইন। ফরজে আইন মানে যেটা না শিখলে কবিরা গুনাহ। দিনের বেসিক নলেজটা সবার জন্য, হাফেজ, কারি, মাওলানা, মুফতি, এনারা আমাদের সমাজ থেকে কিছু মানুষ হলে আমাদের সমাজের জন্য সেটা কাজে লেগে যাবে, কিন্তু প্রত্যেকটা মানুষকে দিনের বেসিক নলেজ শিখতে হবে। সেই কোরআনের আদেশকে সামনে রেখে আমরা শুরু করি দিনিয়াত সাউথ বেঙ্গল দিনিয়াত চ্যারিটেবল ট্রাস্টের পথ চলা। আমরা প্রথম মানে হাওড়া জেলা থেকে কাজটা শিখি, তারপরে আমরা বিভিন্ন জেলাতে এই কাজটা নিয়ে আমরা পদার্পণ করি। এইভাবে আমাদের জেলাতে 12টা ব্লকে আমরা সংগঠন তৈরি করতে পেরেছি। তার ফলস্বরূপ আজকে আপনারা এখানে উপস্থিত হতে পেরেছেন। এই বেসিক নলেজটা শিখতে গেলে কোনো ইনফ্রাস্ট্রাকচার লাগে না। নিজের মসজিদে একটা কোণে দিনিয়াত মুনাজ্জাম মক্তব অর্থাৎ সুশৃঙ্খল মক্তব করতে হবে, যেখানে 5টা বিষয় পড়ানো হবে: কোরআন, হাদিস, আকাইদ মাসাইল, ইসলামী তরবিয়াত এবং ভাষা। তার জন্য একটা সুন্দর সিলেবাস আমাদের যারা বড় আছে, ওলামারা আছে, তারা প্রোভাইড করেছে। মক্তবের মধ্যে সিলেবাস ছিল না। প্রত্যেকটা স্কুলে এবং মাদ্রাসাতে সিলেবাস আছে, কিন্তু মক্তবে কোনো সিলেবাস ছিল না। সেই সিলেবাসটাকে আমরা দিতে পেরেছি, এবং ট্রেন্ড টিচার দ্বারা, মান্থলি পরীক্ষার দ্বারা, বছরে হাফ ইয়ারলি এবং অ্যানুয়ালি এক্সাম দ্বারা পরের ক্লাসের ডেভেলপ করার যে সিস্টেম মক্তবে, সেটাই দিনিয়াত মুনাজ্জাম মক্তব করতে পেরেছে। মক্তব প্রতিটি মসজিদে হয়তো কমাবেশি আছে, কিন্তু সেখানে কোনো সিস্টেম নেই, সিলেবাস নেই। তো সেই সিস্টেম এবং সিলেবাসকে আপডেটেড করা সেখানে সম্ভব হয়েছে দিনিয়াত মুনাজ্জাম মক্তবের দ্বারা। আর ট্রেন্ড টিচার দ্বারা বাচ্চাদেরকে পড়ানো হয়, আর সেই টিচার্স ট্রেনিং, জিম্মাদারদের ওয়ার্কশপ এবং বই সাপ্লাই, এই সমস্ত কাজ সাউথ বেঙ্গল দিনিয়াত চ্যারিটেবল ট্রাস্ট করছিল। করতে গিয়ে যেটা অনুভব করেছে বাচ্চাদের সঙ্গে কাজ করতে গিয়ে, যে আমাদের বাচ্চারা দুনিয়াবী শিক্ষাতে শিক্ষিত হতে চায়, বেশিরভাগই মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, তারপরে গ্র্যাজুয়েশন। এবং আমরা ক্যাম্পেনিং করতে গিয়ে দেখেছি যারা গ্র্যাজুয়েশন করছে বেশিরভাগই আর্টস নিয়ে পড়ে। মানে আমি দেখেছি 70% ছেলে, যেখানে ক্যাম্পিংয়ে যারা এসেছিল, উপস্থিত ছিল,
সেখানে 70% ছেলে আর্টস নিয়ে পড়ছে, কিন্তু সামনে কোনো টার্গেট নেই, মানে পড়াশোনা করতে হয় তাই পড়াশোনা করছি, আর মেয়েদের পার্সেন্টেজ অনেক বেশি পড়াশোনাতে। সেখানে তো আমাদের প্রয়োজন অনুভব হয়েছে যে বাচ্চাদেরকে কাউন্সিলিং দরকার, বাচ্চাদের গাইডনেস দরকার, যে তারা ক্লাস 10 পাস করার পরে পরে তারা কোন বিষয় নিয়ে পড়াশোনা করবে, কোথায় সেই বিষয়ে পড়াশোনা করার সুযোগ পাবে, এবং কোন কোন কলেজে কোন কোন কোর্স করানো হয় আমাদের ওয়েস্ট বেঙ্গল এবং ওয়েস্ট বেঙ্গলের বাইরে অথবা অ্যাফ্রডে মানে বিদেশে যদি বাচ্চারা পড়তে চায়, তার জন্য আমাদের মাননীয় গেস্টরা এসছেন, তারা আপনাদেরকে দিশা দেখাবেন। সেই দিশাকে সামনে রেখে 2025-এ আমাদের প্রথম পথ চলা শুরু হয়েছে উইথ ইউ ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সঙ্গে। তো আমরা আশা করব যে আমরা সবাই উইথ ইউ, মানে আমরা সবাই যারা আজকে এখানে উপস্থিত হয়েছি, সবাই আমরা একত্রিত হয়ে উইথ ইউ হয়ে আমরা এই কাজটা প্রত্যেকটা বাড়িতে পৌঁছে দেব। প্রত্যেকটা বাড়ির বাচ্চারা যেন জেনে যায় যে সে যখন মাধ্যমিক পাস করবে কোন বিষয় নিয়ে পড়াশোনা করলে সঠিক দিশা পাবে, সেই দিশা প্রত্যেকে দেখানোর জন্য আমরা যারা আজকে উপস্থিত হয়েছি আমরা নোট ডাউন করব। আমাদের যারা গেস্ট এসছেন, যারা আপনাদের সামনে স্পিক দেবেন, তারা আপনাদেরকে পথ দেখাবার চেষ্টা করবেন, কিন্তু এই একটা পথ দেখাতেই আমাদের পুরো পথ চলা শুরু হবে না। আমরা এখান থেকে পথ চলা শুরু করব এবং চলতে চলতে নিজের অভিজ্ঞতা সঞ্চয় করে আমরা আরো দূরে এগোবো ইনশাআল্লাহ। তো সে কারণে আপনাদের কাছে আহ্বান, আপনারা খাতা পেন নেবেন, যে এখানে যে সমস্ত গাইডলাইন্স গুলো দেওয়া হবে সেই গাইডলাইন্স গুলো ফলো করবেন। আমাদের কন্ট্যাক্ট নাম্বার আপনারা নিজেরা নোট করবেন এবং আপনাদের প্রত্যেকের আমরা ফিডব্যাক একটা কাগজ দেবো, সেই কাগজের মাধ্যমে আপনারা ফিডব্যাক দেবেন আজকের অর্গানাইজেশনের থেকে যে প্রোগ্রামটা করা হয়েছে সেই প্রোগ্রাম সম্বন্ধে আপনাদের অভিজ্ঞতা জানাবেন এবং এর প্রয়োজনীয়তা আছে কিনা সেটা জানাবেন। একই সঙ্গে আপনাদের কাছে আহ্বান করব, যতগুলো আমরা জোন এসছি এখানে, যেমন জয়নগর জোন, উস্তি জোন, মগরাহাট জোন, বাসন্তী জোন, গঙ্গাসাগর জোন, এরকম বিভিন্ন যে জোন এসছি বারাইপুর থেকে শুরু করে, প্রত্যেকটা জোনের জিম্মাদাররা আপনাদের যারা সঙ্গে যাদেরকে নিয়ে এসছেন তাদেরকে ওই গ্রুপের মাধ্যমে যোগ করবেন। সেই গ্রুপের মাধ্যমে আপনারা ফিডব্যাক দেওয়া নেওয়া করবেন এবং আমরা যেন আজকের থেকেই আমরা আমাদের প্রত্যেকটা বাড়িতে প্রত্যেকটা বাচ্চার কাছে যেন আমরা মেসেজ দিতে পারি যে তাদের এডুকেশন কাউন্সিলিং এর জন্য যা সহযোগিতা লাগবে তারা যেন আমাদের সঙ্গে যোগাযোগ রাখে এবং আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করব এবং বড় বড় অর্গানাইজেশনের সঙ্গে আমরা আরো ট্রাই আপ হওয়ার চেষ্টা করব, যাতে করে সবাই মিলে উইথ ইউ হয়ে আমরা সবাই মিলে সবাইয়ের পাশে থাকবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ সবাই করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমি সবাই হাত তুলতে দেখতে পাইনি, একবার হাত তুলে সবাই বলি করবো ইনশাআল্লাহ। আজকে যারা এখানে উপস্থিত হয়েছি তারা আমরা উইথ ইউ হয়ে গেছি, যারা উপস্থিত হয়নি তাদেরকে উইথ ইউ করব। এটার জন্য আমরা সবাই কমিটেড থাকবো, আমরা সবাইকে এই নিয়ে আমাদের পথ চলা আজকে থেকে শুরু করব। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আলহামদুলিল্লাহ। অসংখ্য ধন্যবাদ খোকন সর্দার সাহেবকে। সাউথ বেঙ্গল চ্যারিটেবল দিনিয়া চ্যারিটেবল ট্রাস্ট এবং উইথ ইউ ওয়েলফেয়ার সোসাইটিকে অসংখ্য ধন্যবাদ এমন একটা প্রোগ্রাম অনুষ্ঠানের সূচনা করার জন্য। আজকে অনেক নতুন প্রজন্ম যারা বর্তমানে তারা ভবিষ্যতের দিকে পা দিতে চলেছে, তারা তাদের কেরিয়ার এবং ভবিষ্যতে কি করবে সেই সম্পর্কে একটা স্বচ্ছ দিশা পেতে পারে। তো আমরা আমাদের পরবর্তী পর্যায়ে চলে যাব। এখন আমাদের মধ্যে উপস্থিত আছেন শাকিল আহমেদ স্যার, যিনি ম্যানেজিং ডাইরেক্টর ওয়েস্ট বেঙ্গল মাইনরিটিস ডেভেলপমেন্ট অ্যান্ড ফিনান্স কর্পোরেশন, সিনিয়র স্পেশাল সেক্রেটারি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যাট অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস। আমি স্যারকে অনুরোধ করব মঞ্চে আসার জন্য। আমি আমাদের অর্গানাইজেশনের সেক্রেটারি আতাউর রহমান সাহেবকে অনুরোধ করব স্যারকে মেমেন্টো এবং দিয়ে বরণ করে নেওয়ার জন্য। ও ব্যবহার করে না, এই আব্দুর রহমান এখন ঢুকে ব্যবহার করবে। আর কি করবি, তুই ঘোরাতে পারবি না, এখানে দাঁড় করাতে পারবি না, বেকার কি করবি, কিছু হবে না এখানে। তোকে যেতে হলে সামনে যেতে হবে, একদম দিয়ে ধরে রাখবো, দিয়ে চুপ করতে হবে তাহলে। অসংখ্য ধন্যবাদ আতাউর রহমান সাহেব। আমি স্যারকে অনুরোধ করব স্যারের মূল্যবান বক্তব্য
ছাত্রছাত্রীদের সামনে উপস্থাপনের জন্য। আসুন স্যার। আসসালামু আলাইকুম। আমি প্রথমে উইথ ইউ অর্গানাইজেশন এবং সাউথ বেঙ্গল দিনিয়াত অ্যাসোসিয়েশন যারা এই অনুষ্ঠানটাকে আয়োজিত করেছেন তাদেরকে সাধুবাদ এবং ধন্যবাদ জানাবো। সমাজে এরকম যে প্রোগ্রাম এটা করা খুবই দরকার আমি মনে করি। আমি অনেকদিন ধরে এই ডিপার্টমেন্টে আছি, সংখ্যালঘু বিষয়ক এবং মাদ্রাসা শিক্ষা ডিপার্টমেন্টে। আমি দেখেছি প্রায় 10 বছর হতে চলেছে, এই মাসে আমার 10 বছর কমপ্লিট হয়ে যাবে একই ডিপার্টমেন্টে। তো আমি দেখেছি যে যেটা সবচেয়ে বেশি দরকার, আমাদের যে ছাত্রছাত্রীরা আসে মাঝে মাঝে তাদের সঙ্গে ডিসকাশন করি, কথা বলি, তাদের মধ্যে যে সবচেয়ে বেশি দুর্বলতা আছে, সবচেয়ে বেশি যে আমার মনে হয় যে দরকার আছে তাদেরকে, সেটা হচ্ছে একটা পথ দেখানো, কোথায় কি করবেন। পড়াশোনা তো অনেকেই করছেন, খুব ভালো ভালো পড়াশোনা করছেন, মাস্টার্স ডিগ্রিতে সায়েন্সে তো আমি দেখি প্রায় অনেক বাচ্চারা আসে যারা ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্সে মাস্টার্স করেছেন, কিন্তু তারা জানেন না যে তারা কি করবেন। তো এই তাদের জন্য এরকম দরকার। সরকারের শুধু প্রোগ্রাম দিয়ে সব কিছু হয় না। কোরআনের লেখাই আছে যে আল্লাহ তাআলা সেই কওমের চেঞ্জ করেননি, যাদের নিজেকে চেঞ্জ করা, পরিবর্তন করা যদি ইচ্ছে না থাকে তাদেরকে করেন না। তো এই জন্যে যেটা আছে এটা খুবই দরকার। এরকম অর্গানাইজেশন নিজে থেকে যারা বাচ্চাদেরকে গাইড করবে, তাদেরকে একটা দিশা দেখাবে। খুব সঠিকভাবে প্রোগ্রামের নামটা দিশা রেখেছি, তার জন্য খুবই আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমি কয়েকটা কথা বলবো বাচ্চাদের উদ্দেশ্য। আমি যেগুলো বলবো সেগুলো বেশিরভাগই আমি নিজে সেখান থেকে অতিক্রম করে এখানে এসেছি, যে পজিশনে আজকে আছি। সবচেয়ে বড় জিনিস যেটা দরকার হয়, আমাদের একটা স্বপ্ন দেখা। আমি জীবনে কি করতে চাই সেটা যদি আমি সঠিক না করি, তাহলে আমার জিনিসটা আমি ঠিক জায়গায় পৌঁছতে পারবো না। এই যে দিশাটা নির্ধারণ করা, এই যে আমার লক্ষ্যটা নির্ধারণ করা, এটা খুবই ইম্পর্টেন্ট। এখানে আমরা সবচেয়ে বড় জায়গায় আছি। আমার বাচ্চারা আমাদের যা ফিল করি তারা খুবই এই জায়গাতে ল্যাক করে। সবাই দেখি শুনেছি আমরা একটা ডাক্তার হবো, সেটাই করে যাচ্ছে, সবাই WBCS পরীক্ষা দিয়ে যাচ্ছে। তো এই যে জিনিসটা আছে, সেই জায়গায় যাওয়ার যে দরকার, কি করতে হবে সবাই শুনে করছে। তো আমি পড়াশোনা করছি, ক্লাস 10 পাস করেছি, 12 পাস করেছি, তারপরে গ্র্যাজুয়েশন করেছি, মাস্টার্স করেছি, PhDও করেছে অনেক বাচ্চারা, কিন্তু তারা এখনো লক্ষ্য ঠিক করতে পারেনি যে কি করবে। কারো কাছ থেকে একটা শুনে মাদ্রাসা টিচারের জন্য করছে, SSC পরীক্ষার জন্য শুধু লড়ে যাচ্ছে, কিন্তু তাদের কি করবে সেটা জানি না। আমি আপনাদেরকে একটা ফর এক্সাম্পল প্রায় একটা ছেলে আসে আমার কাছে, আমি তার নাম করব না। তারা 7-8 জন মিলে একটা অর্গানাইজেশন তৈরি করেছে। তাদের কাজ কি, তারা আমি দেখি 2011-12 সাল থেকে তারা একটা মাদ্রাসা সার্ভিস কমিশনের একটা টিচারের পরীক্ষা দিয়েছিল। সেখানে যত ভ্যাকেন্সি ডিক্লেয়ার করেছিল, যা রেজাল্ট বেরিয়েছে, সবাই অলমোস্ট তারা সব জয়েন করে গেছে। যা ভ্যাকেন্সি ছিল তার থেকে বেশি ভ্যাকেন্সিটা কি হয়, যখনই ডিক্লেয়ার হয়, যখন বিভিন্ন মাদ্রাসা থেকে আসে যে রিকোয়ারমেন্ট, এখানে কত শূন্য পদ আছে সেগুলো নিয়ে আসে। তো এই শূন্য পদ নিয়ে সাপোজ করুন 300টা ভ্যাকেন্সি ডিক্লেয়ার করেছিল, 300টা অ্যাপয়েন্টমেন্ট হয়ে গেছে। এবার যেদিনে অ্যানাউন্সমেন্ট হয়েছিল, যেই দিনে অ্যাডভান্স ছিল, তার জন্য 300 ছিল, কিন্তু এরা কোনোভাবে পেয়েছে যে তারপরে অনেকগুলো শূন্য পদের ইয়েটা এসছে, ভ্যাকেন্সিটা হয়েছে, মানে ধরুন 350টা আরও আছে, কিন্তু সেটা গভর্নমেন্ট
অ্যানাউন্সই করেনি। কিন্তু এরা তখন থেকে লড়ে যাচ্ছে যে 50টা ছিল আমাদের কেন দেওয়া হয়নি। সেই ছেলেটা হচ্ছে মাস্টার্স ইন ম্যাথমেটিক্স, খুব ভালো নম্বর পেয়েছে। তা আমি একটা ম্যাথমেটিক্স পড়ার ছেলে 13 বছর ধরে একই জিনিসে নিয়ে লেগে আছে, শুধু এই করে যাচ্ছে, জীবনে আর কিছু করেনি। একটা ম্যাথমেটিক্স মানে যে কোনো যে কম্পিটিটিভ পরীক্ষা হয় সেই পরীক্ষাতে ম্যাথমেটিক্স যারা জানে তারা একটু অ্যাডভান্টেজে থাকে, মানে প্রত্যেকটা ক্লাস 10 পর্যন্তই হয়। যতগুলো আপনি ব্যাংক নিয়ে নিন, আপনি স্কুলের টিচার নিয়ে নিন, আপনি WBCS নিয়ে নিন, আপনি IAS নিয়ে নিন, আপনি বিভিন্ন যে পাবলিক সেক্টর আন্ডারটেকিং আছে সেই যে কোনো পরীক্ষাতে কিন্তু ম্যাথমেটিক্স যারা জানে তারা একটু অ্যাডভান্টেজ পজিশনে থাকে। তো সে ছেলেটা 13 বছর ধরে শুধু এটা করে গেছে। আমি ওকে জিজ্ঞেস করলাম, ভাই তুমি অন্য পরীক্ষা তো দিতে পারতে, তুমি একটা জায়গা যেখানে তুমি কেস করেছো, কেসে হেরে গেছো, তারপরে তুমি লড়ে যাচ্ছ, সারা জীবন মানে তারা নষ্ট করে। তার কারণটা হচ্ছে যে আমরা জীবনে একটা নির্ধারিত করে নিই যে আমি কি করব। শুধু ড্রিম করলে হয় না, ড্রিম স্বপ্ন দেখাটা খুবই জরুরি, খুবই বড় হওয়া দরকার, বড় স্বপ্ন দেখা দরকার। বেশিরভাগ বাচ্চারা আমাদের এখন হজ কমিটির মাধ্যমে IAS কোচিং লাস্ট ইয়ার থেকে শুরু হয়েছে। তার আগে 2-3 বছর তারা WBCS কোচিং করতো, আলিয়া ইউনিভার্সিটিতে WBCS কোচিং হয়েছে। তো মুক্তক দিয়ে পানি খাওয়ার জায়গা আছে কোথাও? WBCS করি, আর ওখান থেকে যারা অ্যাডমিশন হয় তারা একটা গ্রুপ ডি পরীক্ষা নিয়ে, একটা কনস্টেবলের পরীক্ষা নিয়ে চলে যাচ্ছে চাকরি করে। তারপরে আর কিছু ভাবছি না, মানে একটা ছোট্ট চাকরি হলেই হলো, গ্রুপ ডি চাকরি, সরকারি চাকরি হলেই কিন্তু স্বপ্ন শেষ, চেষ্টাই করে না। এইটা খুবই প্রবলেমেটিক হয়েছে। আমাদের বড় বড় স্বপ্ন দেখতে হবে, যেখানে পলিসিতে যারা একটু এফেক্ট করতে পারে, একটু সুযোগ দিতে পারে, এরকম স্বপ্নটা দেখতে হবে। আর শুধু স্বপ্নটা হচ্ছে এরকম, যেরকম একটা প্ল্যান হয় না, প্ল্যান এস্টিমেট, যখন আমরা তৈরি করি, কোনো বিল্ডিং তৈরি করতে যাই বা যদি কোনো জিনিস একটা তৈরি করতে যাই, তার জন্য একটা আগে কাগজে আঁকি, তাই না? তো কাগজে যে আঁকাটা হচ্ছে সেটা হচ্ছে ড্রিমটা। কিন্তু ড্রিমটা শুধু ভাবলে হবে না, ড্রিমটা করলেই হবে না, ড্রিমের স্বপ্ন দেখলেই হবে না, স্বপ্নটার জন্য পরিশ্রম করতে হবে। সেটা অনেকে ড্রিমটা দেখে নেয়। আমি যেটা বলছিলাম, WBCS কি করবে বাবা, এই পড়াশোনা করে WBCS এর পরীক্ষা দেবো। WBCS এর কি করছো? WBCS এ পড়াশোনা করছি, কিভাবে করছি সে জানি না, মানে একটা তো এই যে ডেলি কাজটা করতে হবে, যে আমি সত্যি সত্যি চাই আমাকে আজ WBCS হতে গেলে WBCS করতে চাই, তার জন্য যা মেহনত করতে হবে, তার জন্য পরিশ্রম করতে হবে, তার জন্য যাই প্ল্যানিং করতে হবে, সেইগুলো কিন্তু করি না। আমার ওখানে আমরা WBMDFC থেকে WBCS কোচিং করাই, উর্দু একাডেমি করে, হজ কমিটি করছে, যেটা বললাম। এইগুলোতে আমরা যখন অ্যাপ্লিকেশন আহ্বান করি অ্যাডমিশনের জন্য, জানেন কত অ্যাপ্লিকেশন? 3,000 যদি অ্যাপ্লিকেশন আসে। আর যখন আমি পরীক্ষা নিই, যে কোনো পরীক্ষা, মানে তখন পরীক্ষাতে তার 30%-এর বেশি কোনোদিন অ্যাটেন্ড করতে আমি দেখিনি। এবং পরীক্ষা দেওয়ার পরে যারা পাস করেছে তার মধ্যেও কিন্তু 50% আসে না। অথচ যখন পরীক্ষা নেওয়া হয়, যখন ইন্টারভিউ নেওয়া হয়, তখন ইন্টারভিউতে সবাই বলে না আমি WBCS করতে চাই, কিন্তু 1 বছর যে আমাকে থেকে একটু কষ্টের মধ্যে আমাকে পরিশ্রম করতে হয়, সেটা কেউ করে না। তো সেইটা পরিশ্রমটা খুবই দরকার, প্ল্যানিংটা খুবই দরকার। কোনো কোচিং কিন্তু কাউকে এটা কম্পিটিটিভ এক্সাম, যেটা আমি জানি, আমি যেটা বুঝি যে কম্পিটিটিভ এক্সাম যে স্কুলের যে পরীক্ষা বা স্কুলে যে পড়াশোনা আছে তার থেকে কমপ্লিটলি ডিফারেন্ট। স্কুলের কলেজের পরীক্ষা, ইউনিভার্সিটির পরীক্ষাতে 60% এর ফার্স্ট ডিভিশন হয়, 90% এর ফার্স্ট ডিভিশন হয়। কিন্তু কম্পিটিটিভ পরীক্ষাতে আমাদের যা লক্ষ্য থাকা, আমি ভালো করেছি 60% করলে কিচ্ছু হয় না। আমার কাজটা হবে যে আমার সঙ্গে যারা বেশিরভাগ বাচ্চারা দিচ্ছে তাদের থেকে, যদি 300 ভ্যাকেন্সি থাকে, 300-র মধ্যে থাকতে হবে। লক্ষ লক্ষ ছেলেগুলো পরীক্ষা দেয়, তো এই যে 1 লক্ষ বা কয়েক লক্ষ পরীক্ষা যা দিচ্ছে, তাদের মধ্যে থেকে আমাকে 300-র মধ্যে আসতে হবে। বাকি যে 2,97,000
700 বাচ্চারা দিয়েছে পরীক্ষা, তাদের থেকে বেশি হতে হবে। তো এই জিনিসটা এই ভাবনা নিয়ে করতে হবে। আমাদের অনেক কিছু প্রবলেম আছে আমাদের জীবনে। আমি যখন পড়াশোনা করছিলাম আমাদেরও খুব পরিশ্রম ছিল। তো এই জিনিসগুলোকে আমরা কি করি, আমরা অজুহাত, যখন আমি ফেল করি, যখন আমরা কোনো জিনিসে আনসাকসেসফুল হই, আমাদের কি হয় যে আমাদের মনে হয় আমরা এক্সকিউজ দিই। এবার বাবা মা জিজ্ঞেস করলে তো বলবো না যে আমি ভালোভাবে এটা পড়াশোনা করিনি। আমি বললাম না, কি হয়েছে, ইন্টারভিউ দিতে গিয়েছিলাম, তারা সব নন মুসলিম ছিল, আমাকে জিজ্ঞেস করলো, আমার নাম দেখে আমার সঙ্গে ডিসক্রিমিনেশন করে কমিয়ে দিয়েছে। আমি কোনোদিন ভাবিনি যে আমি কোন জায়গাটা আমার দুর্বলতা ছিল, আমি কম ওখানে পরিশ্রম করেছি এই জন্য আমার হয়নি, এটা ভাবিনি। অজুহাত দিলে হবে না। কেউ বলে আমার সোর্স নেই স্যার, আমি কাউকে চিনি না, কেউ আমার সোর্স নেই, ওই জন্যে আমার হলো না। আমি পয়সা আমাকে চেয়েছিল, আমি পয়সা দিতে পারিনি, ওই জন্য হয়নি। বিলিভ মি, আমি যখন পড়াশোনা করছিলাম, আমি প্রচুর আমি চাকরি করছি 18.5 বছর বয়স থেকে। আমি আগে রেলে ছিলাম, তখন WBCS পরীক্ষা জন্য এলিজিবল ছিল না, 21 বছর লাগে। তারপরে আমি যখন 20 বছর হওয়ার পরে তখন গ্রাজুয়েশন লেভেল যে পরীক্ষাগুলো হয় সেগুলো দিতে হতো। আমরা প্রচুর পরীক্ষা দিয়েছি, অনেক জায়গায় রিটেনে সব জায়গায় পাস করেছি, কিন্তু ইন্টারভিউতে অনেক জায়গায় প্রথম দিকে হয়নি, ফার্স্ট অনেক জায়গাতে হয়নি, ব্যাংকের পিওতে হয়নি অনেক জায়গা। তখন আমি যখন যেটা করতাম যে আমি প্রথমে এসে ভাবতাম যে কোথায় আমার ভুল হয়েছে। আমি এটা ভাবতাম না যে এটা ইন্টারভিউতে ফেল করে। ইন্টারভিউ খুব অল্প নম্বর থাকে, 85% ডিপেন্ড করে আপনি রিটেন পরীক্ষাতে কত নম্বর পেয়েছেন। ডিসক্রিমিনেশন ওখানেই হতে পারে, যদি হয়, আমি মনে করি হয় না, এটা খুবই হলেও খুবই 1% 2% হয় না। 99% সিট জেনারেল আপনার যে আছে তার জন্যে হয়, আপনার ট্যালেন্টের উপর, আপনার পরীক্ষার যে পারফরমেন্সের উপর করে হয়। তো এইটা কোনোদিন ভাবতে হবে না যে এতগুলো এরকম হয়। অনেকে ওবিসি আছেন, আমাদের সময় ওবিসি ছিল না, আমরা ওবিসি দিয়ে রিজার্ভেশনে করে আসিনি, জেনারেলের সঙ্গে কম্পিটিশন নেই তো নেই। আমার একটা সিট পেতে গেলে আমার জন্য একটাই সিট দরকার হয়, আমার রিজার্ভেশন আছে কিনা, আমার রিজার্ভেশন নেই কিনা, কেউ আমাকে কি প্রশ্ন করে তার উপর কিছু যায় আসে না। আমাদের দরকার হয় যে আমাকে ওই একটা সিট পেতে হবে, তার জন্য যা যা করতে লাগে, যত ভালো পরিশ্রম করতে হয় সেটা করব, এটাই হচ্ছে লক্ষ্য। আমি বাচ্চাদেরকে আমি এটা করব না, ঠিক আছে আমরা লড়বো ওবিসির রিজার্ভেশনের জন্য, কিন্তু যদি না হয় কি করতে পারবেন? কোর্ট যদি না করে দেয়, গভর্নমেন্ট যদি না করে, আপনি কি করবেন? তার জন্য কি বসে থাকবো? তার জন্য করতে হবে না, আমাকে পরিশ্রম করতে হবে। আমার লক্ষ্য যেটা হচ্ছে তার থেকে আরো বেশি পরিশ্রম করতে হবে। আমি ম্যাথামেটিক্স আমাকে তার উপর বেশি পরিশ্রম করতে হবে। আমি জানি না বাচ্চারা শাহরুখ খানকে সবাই চেনেন তো? শুনেছেন শাহরুখ খানের নাম? ফরহান ভাই কে চেনেননি? সব চেনেন না, সবাই চেনে। শাহরুখ খানের সম্বন্ধে প্রায় আপনারা হয়তো হোয়াটসঅ্যাপে দেখে থাকেন বা রিলসে দেখে থাকেন, সবাই এখন ইউজ করে। দেখবেন যে সৌরভ গাঙ্গুলি তার সম্বন্ধে একটা গল্প বলে, প্রায় অনেক জায়গায় মোটিভেশন স্পিচ দিতে গিয়ে বলে। শাহরুখ খান বলে, ওরা যেটা বলে, সৌরভ গাঙ্গুলি যেটা বলেন যে শাহরুখ খান তো KKR এর মালিক আছে, হ্যাঁ না? তো সেখানে যখন তারা প্লেয়ারদের সঙ্গে অনেকবার বসেছেন, উনি কিন্তু কোনোদিন প্লেয়ারদেরকে কিভাবে খেলতে হবে জ্ঞান দেননি। তো অনেক প্লেয়ার ওনাকে জিজ্ঞেস করতে হয় যে শাহরুখ খান কিভাবে হলো, এত সাকসেসফুল কিভাবে হয়েছে? শাহরুখ খান যেটা কথা বলতো, যে শাহরুখ খান বলে, আমি তো ঋতিক রোশনের মতন আমি ডান্স করতে পারতাম না, জানতাম না ডান্স করতে। আমি সলমান খানের মতন আমার বডি চেহারাও ছিল না। আমি কাপুর ফ্যামিলিতেও নেই, যেখানে ডাইরেক্ট হয় না, কাপুর ফ্যামিলি শুনেছেন, রাজ কাপুর, শাম্মী কাপুর, এরা পুরো পৃথ্বীরাজ কাপুর, তারা সবাই কিন্তু ওই ফ্যামিলিতে থাকলে সবাই নাকি অ্যাক্টার্স হয়, সুপার হিরো হয়। তো এইগুলো যেগুলো হচ্ছে, তো আমি তো সেই কাপুর ফ্যামিলিতেও ছিলাম না, কিন্তু আর আমি
একটা জিনিস জানতাম যে আমার মধ্যে যা প্রতিভা আছে বা আমার মধ্যে আমার যা শক্তি আছে, আমার মধ্যে যা যা জিনিস আছে, সেটাকে ইউটিলাইজ করে আমি একদিন সাকসেসফুল হব। আর আমি প্রতিদিন সে ওই সকালে আয়নার সামনে দাঁড়িয়ে বলতাম এটা নিজেকে যে আমার মধ্যে যা জিনিস আছে, আমার মধ্যে যা ট্যালেন্ট আছে, আমার মধ্যে আরে বাবা, যা comment করলে পরিশ্রম তো আছে, আসবে। সেটা দিয়ে কিন্তু আমি সাকসেসফুল হব। আর এই করে করেও একদিন শাহরুখ খান হয়ে গেল। তো আমাদের সকলের মধ্যে কিছু না কিছু ট্যালেন্ট থাকে, কিছু না কিছু আমাদের মধ্যে স্ট্রেংথ আছে, হ্যাঁ না? সেই জিনিসগুলোর উপর ফোকাস করতে হবে, তারপর কাজ করতে হবে। যেখানে উইকনেস আছে, আমি দেখেন আমি ক্লাস 10 অব্দি একটা উর্দু মিডিয়াম স্কুলে, সরকারি স্কুলে পড়তাম। বাবা মারও তো সামর্থ্য ছিল না যে ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াতো বা ভালো জায়গায় স্কুলে পড়াতো। খুবই রেজাল্ট খুব খারাপ হতো, মানে এরকম খারাপ হতো যে আমি যখন যে বছর ক্লাস 10-এর পরীক্ষা দিচ্ছিলাম তখন অনেকে মানে এরকম হয়েছিল যে মানে এবার যদি ভালো রেজাল্ট না হয় স্কুলে, তাহলে রিকগনাইজ করে দেবে, মানে রিকগনিশন ক্যান্সেল করে দেবে। তো এইরকম স্কুল ছিল। তো আলহামদুলিল্লাহ আমি সেই স্কুল থেকে আমি টপ করেছিলাম। খুব আজকের দিনে স্টার মার্কস পাইনি, বাট আমি টপ করেছিলাম, ফার্স্ট ডিভিশন, বেশি নাম্বার পেয়েছিলাম। তো জিনিসটা হচ্ছে যে আমার কোথায় দুর্বলতা ছিল, আমি ইংলিশ বলতে পারতাম না। যে কোনো ইন্টারভিউতে গেলে যদি ইংলিশে কথা বলতে পারেন তাহলে একটু অ্যাডভান্টেজ হয়। মানে আপনি কাকে নেবেন যে সবচেয়ে বেটার, সবচেয়ে ভালো কমিউনিকেট করতে পারে, সবচেয়ে বেশি করতে পারে, এইগুলো জাজ করে। তো আমি ওখান থেকে আমি নিজে থেকে বসে বসে ট্রাই করতাম, ইংরেজি নভেল পড়তাম, ইংরেজি ডিকশনারি নিয়ে বসতাম, এইগুলো করে ওখানে আমি নিজে স্ট্রেংথ করেছি। আমি যে ইন্টারভিউতে যেতাম, অনেকগুলো ইন্টারভিউ আমি অ্যাটলিস্ট 17-18 খানা রিটেন পরীক্ষায় পাস করেছিলাম, সবার ইন্টারভিউ দিতে গেছি, সব কটাতে পাইনি। কিন্তু আমি যখন হতো না, আমি এসে ঠিক দেখতাম যে আমি কোন প্রশ্নটা ঠিক মতন উত্তর দিতে পারিনি। আমি আগে বলছি যে ইন্টারভিউতে শুধু হয় না, রিটেন পরীক্ষা ইজ ইম্পর্টেন্ট। তো কিন্তু যদি ইন্টারভিউতে খারাপ হয় তো আমি এসে প্রথম এটাই, আবার বাবা মা জিজ্ঞেস করলে কেউ কিছু বলতাম না, কিন্তু জিনিসটা আমি নিজে ফিল করতাম। আমি এসে বসে দেখতাম যে না, কোথায় আমি ভুল করেছি, সেই নিয়ে আরো বেশি জানার চেষ্টা করতাম। এক এক সময় হয় না যেরকম কারেন্ট অ্যাফেয়ার্স, এই কারেন্ট অ্যাফেয়ার্সটা খুব দরকার। ওই জন্য যারা যারা কম্পিটিটিভ পরীক্ষা দিচ্ছেন তাদেরকে আমি বলবো ডেইলি নিউজ পেপার পড়ার অভ্যেস করুন। এটা হ্যাবিট হয়ে যাবে। যেরকম আমরা সকালবেলা উঠে নাস্তা করি, দুপুরে খাই, সেই রকম একদম প্র্যাকটিস করতে হবে ডেইলি নিউজ পেপার পড়া। এইটাকে একটু চেষ্টা করুন। আমি আশা করছি এই কতগুলো ছোট ছোট জিনিস আছে। 1 নম্বর হচ্ছে স্বপ্ন দেখা, বড় স্বপ্ন দেখা। বড় স্বপ্ন দেখার অ্যাডভান্টেজ এই আছে, যদি ফেল করি তাহলে নিচে ছোট স্বপ্ন তো পূরণ হবে। যদি আমি আইএস না হতে পারি, বিসিএস হতে পারি। সেকেন্ড জিনিস হচ্ছে ডেলি নিউজ পেপার পড়া, প্রত্যেক দিন পড়া। কম্পিটিটিভ পরীক্ষা যে হচ্ছে সেটা, দিস ইজ নট এ ওয়ান ডে গেম, দিস ইজ নট এ T20 গেম, টেস্টও নয়, এটা ডেইলি পড়া। আমি যখন পরীক্ষা দিচ্ছিলাম, আমি প্রথমে বললাম চাকরি 18.5 বছর বয়স থেকে করছি, 18.5 বছর আমি টিকিট কালেক্টরের জব পেয়েছি। আমি কলকাতা পার্ক সার্কাসে দিকে লিন্টন স্ট্রিটে থাকতাম। ওখানে প্রত্যেক দিন আমি ওখান থেকে ডেইলি প্যাসেঞ্জারি করে, মানে ট্রেনে যারা যান ওই সদের রুটে জানেন, বারুইপুরে যেতাম। ওখানে আমার পোস্টিং ছিল, 8 ঘন্টা ডিউটি করতাম, তারপরে আসতাম। আমারও মনে হতো যে না, বোধহয় মানে খুবই ক্লান্তি তো হয় ন্যাচারালি, হ্যাঁ না, গরম হোক, শীতকাল হোক, বর্ষা হোক, যেতে হতো। তাও কিন্তু আমি এসে ঠিক করেছিলাম 2 ঘন্টার জন্য আমি ডেইলি পড়াশোনা করতাম, কম্পিটিটিভ পরীক্ষার জন্য তৈরি হতাম। তো এইটা সবারই হবে, আমি বলছি যে সেটা সবারই লাগে। আবার তারপরে অনেক আমার বন্ধু বান্ধবরা তখন হয়তো পড়াশোনা করছে, কেউ চাকরি তখন কেউ করতো না, তো কম বয়সে আমার আর কোনো বন্ধু বান্ধব চাকরি পায়নি। তারা অনেক কিছু আড্ডা দিত, সিনেমা যেত, খুব ফুর্তি করতো। কিন্তু আমি করলেও এইসব আড্ডা দেওয়ার পরে 2 ঘন্টা কিন্তু আমি পড়াশোনা করতাম, ফুল প্র্যাকটিস করতাম ডেইলি। তো এইটা যদি কোনো সেদিন হয়নি, 1 ঘন্টা হয়নি, তাহলে পরের দিন আমি 3 ঘন্টা দিতাম। যদি ছুটি দিন আমি যদি সপ্তাহে কোনো জায়গায় 2 ঘন্টা যে প্ল্যানিংটা ছিল না, সেই সপ্তাহে 14 ঘন্টা পড়া দরকার। যদি কোনো সময়
মিস হয়ে যেত ওই আড্ডা দেওয়া, কোনোদিন বন্ধুর সঙ্গে সিনেমা চলে গেলাম, কোনোদিন খেলা দেখতে চলে গেলাম, তখন এই বাকি ছুটি দিনে কিন্তু মেকআপ করতাম। এটা সবাইকে করতে হবে। আমি অনেকের লোকের সঙ্গে কথা বলেছি, সাকসেসের যে কোনো ফিল্ডে সাকসেসের একটাই মন্ত্র আছে যে ডেইলি পরিশ্রম করা। একদিন করলাম, 4 দিন আর করলাম না, এরকম করলে কিন্তু হবে না। ফোকাস করতে হবে যে আমি আজকে যেরকম যে জায়গায় আছি, কালকে তার থেকে একটু বেটার হব। তো এই জিনিসগুলো করুন। আমি বাচ্চাদের এইটাই আমার পরামর্শ আমার থেকে, যে এটাই করুন। আর কোনোদিন কোনো জিনিসকে ছোট করবেন না। অনেকে হয় না যে সারা বছর 1 বছর পড়াশোনা করেছে, পরীক্ষার সময় এসে বলছে আরে 14 লক্ষ পরীক্ষা দেবে, 400 ভ্যাকেন্সি আছে, ফিল করছি যে আমি, আর ওই পরীক্ষাটা দিল না। এই কাজটা করবেন না। এই কাজটা করলে কিন্তু আমি পরীক্ষাটা তো দিই, কি হবে সেটা তো উপরওয়ালা আল্লাহ জানেন যে কি হবে। আমি যদি পরিশ্রম করে ইনশাআল্লাহ আল্লাহ সাকসেসফুল করবে। কিন্তু যদি পরীক্ষা না দিই তাহলে তো ফেল হয়ে গেলাম, এমনিতে ফেল হয়ে গেলাম, তাই না? তাই যেটা বলছিলাম না যে 1000 3000 ছেলে দেয়, 30% আছে, 70% এমনি বেরিয়ে যায়। যখন কম্পিটিটিভ পরীক্ষা হয় সেখানেও কিন্তু 50% বাচ্চারা যায় না। আর যারা অ্যাপিয়ার করে তার মধ্যে কিছু 50% পড়াশোনা করেই আসে না, এমনি বসে গেল। তাহলে আমার যে আছে কয়েক হাজারের সঙ্গে কিন্তু কম্পিটিশন আছে। তো এই কম্পিটিশনটা তো ভয় পাওয়ার কিছু নেই। আমি আমার গল্পটা বলি, সেটা হচ্ছে যখন আমি করছিলাম, আমি বলছিলাম যে কোন পরীক্ষা, ক্লার্কশিপ পরীক্ষা থেকে করলাম টিকিট, মানে ক্লারিক্যাল লেভেলে অ্যাটলিস্ট 7-8টা পরীক্ষাতে পেয়েছি। ইন্সপেক্টর লেভেল যেটা নেক্সট লেভেল, সেই লেভেলে কিন্তু অনেকগুলো পরীক্ষাতে পেয়েছি। তখন আমি যে পরীক্ষা দিতাম সেখানে আমি কিন্তু পাস করতাম রিটেন পরীক্ষা। ব্যাংকের পিও পেয়েছি, কম্বাইন্ড ডিফেন্স সার্ভিস এক্সাম কোয়ালিফাই করেছি। কিন্তু আমি যেটা ভুল করলাম, আমি যখন WBCS পেয়ে গেলাম, আমি ফার্স্ট অ্যাটেম্পটে পেয়েছিলাম, আমি কি করলাম যে আমি আর IAS এর জন্য কিন্তু কোনোদিন ট্রাই করিনি, পরীক্ষাতে অ্যাপিয়ার হয়নি। আজকে আমি 20 বছর বাদে আমি ফিল করছি, 30 বছর বাদে, যে আমার পরীক্ষা দিলে হয়তো হয়ে যেত। আমার আক্ষেপ এই না যে আমি হয়তো হতো না, এরকমও হতে পারে, কিন্তু আমার একটা আক্ষেপ রয়ে গেল যে আমি এই যে দিলে হয়তো হতে পারত। আমি 20 বছর বাদে, আমি 92 ব্যাচ WBCS পাস করেছিলাম, আমার এখন IAS 2012 ব্যাচ পেয়েছি আমি। তাহলে 20 বছর ওই একটা ভুল ডিসিশনের জন্য আমি কিন্তু আজকে 20 বছর পিছিয়ে গেলাম, 20 বছর আগে থাকতে পারতাম। এই জিনিসটা আমি বলবো সবাইকে যে এটা নিয়ে যে আছে, এটা কোনো দিন করবে না, এই ভুলটা করবে না। স্বপ্নটা বড় দেখো, চেষ্টা করো, চেষ্টা না করলে কিন্তু ফিল করবে। আজকে যে 5 বছর যে আছে, এই যে 5 বছর যারা গ্রাজুয়েশন করার পরে 5 বছর, এটা নির্ধারিত করে যে আগামী 50 বছর তুমি কি অবস্থায় থাকবে। এই 5 বছর যদি ভালো করে পরিশ্রম করো, বাকি 50 বছর উইল বি ইজি, খুবই সহজ হবে। কিন্তু এই 5 বছর যদি আমি মিস করে যাই, পৃথিবী কারোর জন্য কোনো দাঁড়িয়ে থাকে না, ভ্যাকেন্সি কোনো সময় আনফিল্ড হয়ে থাকে না, কেউ না কেউ ফিল আপ করে। কিন্তু এই 5 বছর যদি আমি পড়াশোনা না করি, তাহলে এই আগামী 50 বছর খুব কষ্ট হতে যাবে। যারা বড় লোক আছেন তাদের জন্য আমি বলছি না, যাদের বাবার খুব সম্পত্তি আছে তাদের জন্য আমি বলছি না, তারা হয়তো খুবই ভালো থাকবেন। কিন্তু আমার মতন যারা একটা মানে লোয়ার মিডল ক্লাসও বলতে পারেন, মানে একদম লোয়ার ইনকাম গ্রুপ থেকে যেখান থেকে উঠে আসে, তাদের জন্য আমি বলছি, মিডল ক্লাসের জন্য যারা বলছি, যে এই 5 বছরটাকে দয়া করে নষ্ট করবেন না। গো থ্রু এভরিথিং। যখন আমরা অনেকে যখন চাকরির জন্য যখন অ্যাডভার্টিজমেন্ট বেরোয় না, আমরা কেউ কিন্তু বেশিরভাগ ছেলে এগুলো কিন্তু পড়ে না। ওটা সবচেয়ে বড় ফার্স্ট স্টেপ হচ্ছে যে চাকরি যেগুলো আছে এগুলোকে পড়াশোনা করা। তো এই পড়াশোনাটা মানে ওইটাকে না পড়লে তো আমি মিস করে যাব। অনেকে যখন পরীক্ষা দেয় MCQ দিয়েছে, অনেকে কারা দিয়েছে, অনেকে দিয়ে থাকে, তারা দেখে যে আমি যখন মানে ইভেন অ্যাডমিশন টেস্টে যে ওখানে কালো কালি দিয়ে গোল করতে হয়, সেখানে নীল কালি দিয়ে করে পড়েনি ঠিক মতন, রোল নাম্বারের জায়গায় গোল করে দিচ্ছে। আর স্যার আমার চেঞ্জ করে দিন। আমরা তো যখন WBCS কোচিং এর জন্য অ্যাডমিশনের জন্য নিচ্ছি, সেখানে আমরা চেঞ্জ করে দিতে পারি। কিন্তু যখন স্টাফ সিলেকশন কমিশন, যখন PSC, যখন UPSC পরীক্ষা হবে, সেখানে কিন্তু কেউ খাতা তোমাকে চেঞ্জ করে দেবে না। তো এই জিনিসগুলো হচ্ছে যে ছোট ছোট জিনিসকে দেখতে হবে।
আমি আশা করছি WBMDSC সংখ্যালঘু বিষয়ক মাদ্রাসা শিক্ষা দপ্তরে অনেকগুলো স্কিম আছে হেল্প করার জন্য, কোচিং দেওয়ার জন্য। এই কোচিংটা নেওয়ার জন্য ফ্রি কোচিং, সরকার কয়েক লক্ষ টাকা খরচ, কয়েক কোটি টাকা খরচ করে এই কোচিং দেওয়ার জন্য। সেখানে আমাদের বাচ্চারা কিন্তু ওই সংখ্যালঘু বাচ্চারা নিতে চায় না, নিয়ে গিয়ে ওখানে মনে করে যেন আমি 5 স্টার হোটেলে থাকবো, এরকম জায়গায় থাকতে হবে। বাড়িতে হয়তো কীরকম থাকে আমি জানি না, বাট এত আবদার থাকে যে মানে বিভিন্ন এই করে দাও, ওই করে দাও, এসি লাগিয়ে দাও, মানে অদ্ভুত অদ্ভুত আবদার। আমরা এইসব পাবো, কিন্তু এই 5 বছর কষ্ট করতে হবে, এরকম পাবো না করে কিছু হবে না। আমি আশা করছি যারা এখানে আছেন তারা এই যে সরকারি সুবিধা আগে ওগুলোকে নেওয়া তো দরকার, হ্যাঁ না? তো এইগুলোকে নিন, চেষ্টা করুন। আমরা সবাই আপনাদের সঙ্গে আছি, আমরা অনেক হেল্প হবে। এমনিও পার্সোনালি যদি কোনো সময় দরকার হয়, আমার অফিস আছে, আমি 2টো জায়গা বসি, সুবিধা হয়। WBMDSC-র অফিসটা আছে সল্ট লেকে, ওয়েস্ট বেঙ্গল মাইনরিটিস ডেভেলপমেন্ট অ্যান্ড ফিনান্স কর্পোরেশন, যেগুলো স্কলারশিপ, ঐক্যশ্রী স্কলারশিপ দেয়, বিজনেস করার জন্য লোন দেয়। আমরা যারা ক্লাস 10 ক্লাস 12 পরে ছেড়ে দিচ্ছেন তাদের জন্য অনেক স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং করাই, MSME টুল রুমসে ওয়েল্ডিং, এসি রিপেয়ারিং, মোবাইল রিপেয়ারিং এইগুলো করাই। আমরা WBCS-IS এর জন্য কোচিং করাই, এবং আমাদের নিফটির সঙ্গে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফ্যাশন টেকনোলজি আমরা লাস্ট ইয়ার আমি দেখে 150 থেকে 200-250 সিট করেছি, কিন্তু এখনো 2-3 বার আমরা ইন্টারভিউ নিয়ে এলাম, 250 ফিট সিটটা ফিল করতে পারছি না। আর 3 কোটি মাইনরিটির মধ্যে কেউ নেই, 250 বাচ্চা নেই যারা এটা করব। আজকে সকালবেলা আমি দেখছি এই বিল্ডিং বলছি ক্লাস 10 পাস করার লাগে 6 মাসের কোর্স। আমার 7টা বাচ্চা, আমার 20টা ভ্যাকেন্সি ছিল লাস্ট ইয়ারে, তার মধ্যে মাত্র 7টা বাচ্চা এসছে। আমি তাদেরকে দিয়ে করিয়েছি MSME টুল রুমে, 6 মাসের কোর্স করেছি। আজকে সকালবেলা খবর পেলাম 7টা বাচ্চাকে টেনেকো বলে একটা মাল্টিন্যাশনাল কোম্পানি আছে, সেখানে চাকরি দিয়ে গেছে পুনেতে। আজকে তার মধ্যেও 7 জনের মধ্যে 4 জন মাত্র গেছে জয়েন করতে, 3 জন যায়নি জয়েন করতে, সবাই বাড়ি। তো এইটা মানে অদ্ভুত লাগে, এই জিনিসগুলো করবেন না। সরকারের সুযোগ সুবিধা আছে অনেক, এই যে উইথ ইউ, আলামিন মিশন, এরকম বিভিন্ন অর্গানাইজেশন আছে যারা চেষ্টা করছে আপনাদেরকে হেল্প করার, এটা নেবেন। আমি আশা রাখি যে আজকে যে এই যে কনভেনশন আছে এটা যখন সম্পূর্ণ হবে, যে বাচ্চাগুলো আছেন তাদের জীবনটা অনেক পরিবর্তন হবে, এই আশা রেখে, এই দোয়া রেখে আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্যটা শেষ করি। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ আহমেদ স্যারকে। স্যার, গেস্টদেরকে ফেলিসিট করার পর আপনার নিচেই বসার ব্যবস্থা করা হয়েছে, যাতে অনেকেই প্রেজেন্ট করবে, প্রেজেন্টেশন ইউজ করে, সেটা দেখার সুবিধার্থে এই ব্যবস্থা করা হয়েছে। আচ্ছা, অনেকেই এসছে মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। কতজন স্টুডেন্ট আছে একটু হাত তোলা যাবে? বাহ, আলহামদুলিল্লাহ। তো সবাই এত চুপচাপ, মানে অন্যান্য ক্ষেত্রে স্টুডেন্টদেরকে দিয়ে কাজ করতে আমাদের খুব অসুবিধা হয়, মানে আর এখানে এত চুপচাপ। সকালে ব্রেকফাস্ট হয়নি না কোনো প্রবলেম আছে? কিছু প্রবলেম থাকলে জানাতে পারো, অসুবিধা নেই। তোমাদের সাথে কথা বলার জন্য এখানে স্পিকাররা অনেকেই রেডি আছে, কাউন্সিলিং করার জন্য, ভবিষ্যৎ গড়বে কিভাবে সেটা জানানোর জন্য। তার সাথে সাথে যারা অলরেডি প্ল্যাটফর্ম তৈরি করেছেন, যারা বিভিন্ন ইনস্টিটিউট তৈরি করেছেন, তারাও এখানে রয়েছে। সেরকমই একটা ইনস্টিটিউট রয়েছে আমাদের এখানে, আমাদের সাথে আজকে কলকাতা টেকনিক্যাল ইনস্টিটিউট, বারুইপুর আমতলা রোডে। তো ওনাদের তরফ থেকে আমি শরাফত আরফিন সাহেবকে একটু ডাকবো, যিনি 2-3 মিনিটের জন্য একটু তোমাদের সামনে ওনাদের ইনস্টিটিউট নিয়ে একটু ডিটেল তুলে ধরুন, যাতে সকলের সুবিধা হয় বোঝাতে যে কি কি কোর্স বা কিভাবে গাইড পাওয়া যাবে ওই কলেজে পড়তে গেলে, সেগুলো উনি একটু তুলে ধরবেন। Ladies and gentlemen, good afternoon. Let me introduce myself. I am from Kolkata Technical Institute Private Limited, and we are located in Baraipur, Amtola. Now the thing is that what we do and who we are. You see, we have our own institute, our own center is there. We provide free skill development program over there. Okay? Like if you know something or if you don't know anything, but we
do provide skill development program, like in the sector of MEP. I hope you understand MEP means mechanical, electrical and plumbing. Now we are specialized in AC duct. AC duct means like ductman, like duct fitter, like duct fabricator, like duct insulator, pipe insulator. All these we provide free of charge, entirely free of charge training program. Plus we also offer free accommodation plus meals. You don't have to worry about anything to pay for your meals and for accommodation. It is fully free of charge. And after the completion of this training program, the duration of program is 10 to 15 days. After the completion of this period, we provide placement in the Gulf countries through our own channel and established, associates. So I hope you understand what I'm trying to say. Now there is a saying, there is a saying in Hindi that अगर किसी के पास में हुनर है तो वो कोई छीन नहीं सकता, वो कोई ले नहीं सकता। आपके पास में अगर इल्म की दौलत है, आपके पास अगर हुनर है, तो आप कहीं भी कुछ भी आप कर सकते हैं, ठीक है। तो इससे बढ़कर कोई चीज नहीं है। पैसा तो आदमी कहीं भी कमा सकता है, कैसी भी कर सकता है, बट द नॉलेज, द लर्निंग एंड यू हैव एक्सपीरियंस, दैट थिंग it will take to I will say higher standard. You will not be a failure in your life. You will achieve whatever you want to do. But the thing is that you have to develop your own skill. Every human being is a unique in this world, and everybody has his own skill. But the thing is that skill should be developed. सबके अंदर में सब कुछ है, बट वो बाहर नहीं आता। So we should bring that skill, we should bring that thing, to outside, and then you will achieve something. So that is what is Kolkata Technical Institute is doing since long time, and we are in this field since more than 18 plus years, and we have been providing our services to numerous, these people all over India. So I think you have understood what I want to say. So please, if there are any more questions from your side, we are available there. You can come to us and talk to us. Thank you. Thank you very much. থ্যাংক ইউ সো মাচ স্যার। এখন আমরা আমাদের মেইন সেশনে প্রবেশ করব। তো যেখানে কেরিয়ার কাউন্সিল কিভাবে কাউন্সিলিং এবং কিভাবে কি করবে স্টুডেন্টরা, তার প্রপার একটা গাইডেন্স দেওয়া হবে। তো আমি প্রথমেই ডেকে নেব শাবির আহমেদ স্যারকে। He is a research coordinator and fellow at Pratichi Institute. His research interests include the socio-economic status of minority, especially about the Muslims. I am requesting you, sir, please come on the stage. এবং আমি সাউথ বেঙ্গল চ্যারিটেবল দিনিয়া চ্যারিটেবল ট্রাস্টের পক্ষ থেকে আলহাজ ডক্টর দেবাশিস আলী লস্কর সাহেবকে ডেকে নেব স্যারকে বরণ করে নেওয়ার জন্য। আমরা সাবির আহমেদ স্যারকে আরো বেশি চিনি নো ইয়োর নেভার ক্যাম্পেইনের জন্য। আমরা স্যারকে এখানে পেয়ে অনেক আনন্দিত। আমি দরবেশ স্যারকে অনুরোধ করব স্যারকে বরণ করে নেওয়ার জন্য। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ। আমি শাবির আহমেদ স্যারকে রিকোয়েস্ট করব তার মূল্যবান বক্তব্য উপস্থাপনের জন্য। আসসালামু আলাইকুম, গুড মর্নিং। প্রথমেই তো আয়োজকদিকে ধন্যবাদ জানাবো আজকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য।
যে দুটি অর্গানাইজেশন আজকে আয়োজন করেছে, সাউথ বেঙ্গল দিনিয়া চ্যারিটেবল ট্রাস্ট আর উইথ ইউ ওয়েলফেয়ার সোসাইটি, খুবই গুরুত্বপূর্ণ একটি কাজ। এর মধ্যে দিনিয়াতও আছে এবং ওয়েলফেয়ারও আছে, এবং আজকের অনুষ্ঠানের যে নাম অর্থাৎ দিশা, এটি একটি গুরুত্বপূর্ণ নাম। সত্যি আমাদেরকে খানিকটা দিশা দেখাতে হবে। কেরিয়ারের মাধ্যমে, জীবন গড়ার মাধ্যমে আমরা কিরকম ভাবে আমাদের পথ ঠিক করতে পারি, এই নিয়ে আজকে আলোচনা। আমার আগেও আলোচনায় বক্তব্য রাখছিলেন শাকিল আহমেদ সাহেব, উনি বলেছেন, গুরুত্বপূর্ণ কয়েকটি কথা বলেছেন। আমি যে আজকে যে কথাগুলো বলবো, এই কথাগুলো আপনারা যে প্রথম শুনছেন এমন নয়, এর আগেও শুনেছেন এবং অনেকেই বলেন। এবং যেহেতু জরুরি কথা, এক কথা বারবারই বলে যেতে হবে যে এখন কিন্তু আমাদের সুযোগ সুবিধা অর্থাৎ অপরচুনিটি কম নেই। বিশেষ করে সরকারি যে সুযোগ সুবিধার কথা বললেন উনি, আগের তুলনায় আমরা যে ছাত্র অবস্থায় ছিলাম তখন একটি মাত্র স্কলারশিপের কথা আমরা শুনতে পেতাম ওয়াকাফ থেকে, তার বাইরে কিন্তু খুব একটা স্কলারশিপের কথা শোনা যেত না। কিন্তু এখন বিভিন্ন সংগঠন বারবার বলছে যে পয়সার জন্য সংখ্যালঘু সম্প্রদায় অর্থাৎ মুসলিম কমিউনিটির মধ্যে পড়ার আর ঘাটতি হতে পারে না। তার সত্ত্বেও আমরা দেখতে পাচ্ছি যে আমরা নানান দিক থেকে নানান ক্ষেত্রে পিছিয়ে আছি। সুতরাং আমাদেরকে একটু নিজেদের দিকে ইন্ট্রোস্পেকশন অর্থাৎ কোথায় আমাদের গলতটা থেকে যাচ্ছে এই নিয়ে কথা বলতে হবে, আলোচনা করতে হবে। কেরিয়ারের নানান দিক নিয়ে অন্যরা কথা বলবেন, ডাক্তার হতে গেলে কিরকম হতে হয়, ইঞ্জিনিয়ার হতে গেলে কিরকম হতে হয়, বা লয়ার হতে গেলে, এগুলো আলাদা আলাদাভাবে বলবে। আমি কিন্তু তার আগে একটু গোড়ার কথা অর্থাৎ কেরিয়ার গঠন করতে গেলে, জীবনে একটা জায়গায় পৌঁছতে গেলে তার কিছু প্রস্তুতি নিতে হয়। সেই প্রস্তুতিগুলো সম্পর্কে আমি বলবো, কেননা সেখানে আমাদের একটা ঘাটতি থেকে যাবে। যেমন আমি যদি যারা ছাত্রছাত্রী আছেন যদি হাত তুলতে বলি যে রোজ সকালে কজন খবর কাগজ, মোবাইলে নয় হার্ড কপিতে খবর কাগজ পড়েন, যদি একটু হাত তোলেন যারা ছাত্রছাত্রী আছেন, আমি অনুরোধ করবো তাদেরকে তাদের একবার হাত তুলতে যে রোজ সকালবেলা খবর কাগজটা পড়েন। হাত কিন্তু খুব একটা বেশি ওঠেনি, তাও ইতিউতি উঠেছে কয়েকটা। সুতরাং আমরা খবর কাগজ না পড়ে আর একটা ভালো কেরিয়ারের দিকে যাব, হতে পারে কিছু কিছু কেরিয়ার আছে, কিন্তু নিজের চারপাশটাকে জানার এই অনীহা, এইটা কিন্তু ভালো কেরিয়ারের দিকে নিয়ে যাবে না। আমি দুটো গল্প বলি, ছোট ছোট গল্প। আগেকারের দিনে একটি ছেলে মানে ক্যান্টিনে খেয়ে খুব বেশি খেয়ে ফেলেছে, ঘুমোচ্ছে, আর পেছনের দিকে বসে ঘুমোচ্ছে, আর বাইরে থেকে প্রিন্সিপাল দেখে তাকে ডেকে বলছে যে ঘুমোচ্ছ কেন ক্লাসে? তো বলছে স্যার শরীরটা খারাপ লাগছে। বলছে শরীরটা খারাপ লাগলে তো বাড়ি চলে যাওয়া উচিত। আসলে তো খেয়ে গরমের মধ্যে ঘুমিয়ে পড়েছে, ক্লাসে মন দেয়নি। ছেলেটি বেরিয়ে কি করবে, বাড়িও ফেরত যেতে পারছে না, তখন করিডোরে ইতিউতি ঘুরে বেড়াচ্ছে, আর চোখে একটা পোস্টার পড়লো। এই পোস্টারটা খুব খুঁটিয়ে পড়লো, যে লেখা আছে যে এখানে যে ভালো কথা বলতে পারে তাদের জন্য একটা সুযোগ। খুব কম কথা লেখা আছে, একটা চিৎকার করছে এরকম একটা ছবি। দেখলো যে কলেজের কাছাকাছি, তো যেহেতু ক্লাস করতে পারছে না, সেখানে যে ইন্টারভিউটা দিল, ইন্টারভিউটা দেওয়ার ফলে সে যে চাকরিটা পেল সেই কথা বলার চাকরি, অর্থাৎ রেডিও জকির চাকরি। এবং তারপরে সে চাকরিটা পায় এবং পরে বিখ্যাত একজন আরজে হয়ে যায়, আরজে দীপ। আমার খুব বন্ধু, মাঝে মাঝে গল্পটা বলে। একটা কৌতূহলী মন একটা পোস্টারকে যে খুঁটিয়ে পড়লে তার জীবনের একটা বড় চেঞ্জ হতে পারে, এই যে এরকম আরেকটি আরজে এই যে কথাটা বলেছিল যে ছোট বিজ্ঞাপন, ছোট পড়া, ছোট ছোট, এইটা আমরা হারিয়ে ফেলেছি। এই যে কৌতূহলী মনটা, এইটা হচ্ছে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয়, তবে আমরা কেরিয়ারে এগোতে পারবো।
এবং আপনারা মীরের কথা শুনেছেন, মীরের জীবনে এরকম একটি ঘটনা ঘটেছিল, যা পেতো হাতের কাছে পড়ে নিতে পারতো। তো ওই আগেকার দিনে আয়রন করাতে পাঠালে খবর কাগজে মুড়ে পাঠাতো, আর তাতে লেখা ছিল যে এরকম একদিন ঘোষক দরকার এবং সেই দিনে লাস্ট ডেট। ওই সব কাগজ পড়ার নেশা থেকে এটা পড়ে 240 না কত রকম বাস ধরে আকাশবাণীতে যায়, তারপরে চাকরিটা পেয়ে যায়। একটা ছোট্ট অভ্যাস, অর্থাৎ যা আছে আমার হাতের কাছে সেইটা পড়বো, পড়লে আমাদের জীবনে নানান দরজা খুলে যায়। সেখানে মনে হয় আমরা একটা বড়, আমাদের এক হচ্ছে আমাদের একটা কৌতূহলী মন, কিউরিয়াসিটি অ্যাবাউট এভরিথিং, আমাদের চারপাশে কি হচ্ছে এইগুলো সম্পর্কে আমাদের কৌতূহল এত কমে গেছে, যার ফলে কিন্তু আমরা এগোতে পারছি না। আমরা নানান জায়গায় হেনস্থা হচ্ছি। যে আজকে যখনই আমরা ইন্টারভিউ বোর্ডে যাই বা কোথাও যাই, তারা কিন্তু প্রথম জিজ্ঞাসা করে, এবং এর পরের প্রশ্নটা আমি করতে চাই যে আমরা নিজের নামের মানে কতজন জানি। যদি হাত তুলতে বলি সেখানেও কিন্তু আমরা জানি না নিজের মানে, কোথায় থাকি। আর আমাদের সম্পর্কে সবচেয়ে বেশি, কেননা অ্যারাবিক ওয়ার্ড ইউজ হয়, অন্যদিকে যারা থাকে তারা জিজ্ঞেস করে আচ্ছা আপনার নামের মানেটা কি। যদি নামের মানেটুকু জানা যায়, তাহলে ইন্টারভিউটাকে আমার নিজের দিকে আমরা নিয়ে চলে আসতে পারি। তো এইটা প্রথম যে পদক্ষেপ আমি বলবো, যে কৌতূহলী হওয়া। কেন এতগুলো কথা বললাম, আমাদের এই প্রোগ্রামটা আয়োজন করার কোনো দরকার ছিল না। এত কিছু রিসোর্স মেটেরিয়াল অলরেডি অনলাইনে আছে। তার মধ্যে আমি বিশেষ করে বলবো, যেখানে আমার নিজে এত সমৃদ্ধ হয়েছি। কালকেও আমাদের একটা এপিসোড ছিল ওয়েস্ট বেঙ্গল মাইনরিটি ডেভেলপমেন্ট ফাইন্যান্স কর্পোরেশন, কেরিয়ার নিয়ে যা আলোচনা হওয়া সম্ভব সবকিছু গত 3-4 বছর ধরে করে ভিডিও রেখে দিয়েছি। আর আমরা কি করছি, সারাক্ষণ কি দেখছি, রিল দেখছি। রিয়েল ওয়ার্ল্ড থেকে পুরোপুরি ডিসকানেক্টেড। এতগুলো মিশন, এত মানুষ, তাদেরকে আমরা ব্যক্তিগতভাবে নানান প্রচার মাধ্যমের মাধ্যমে বলে আসছি যে যা যা কেরিয়ার নিয়ে আলোচনা দরকার, কিন্তু আমাদের আসলে অতটুকু অধ্যয়ন করার, পড়ার ধৈর্য নেই। সুতরাং আমি নতুন কথা কিছু বলবো না। আমি যে জন্য বললাম যে প্রস্তুতির জন্য আমার কি প্রয়োজন, সেইগুলো অলরেডি আছে। এবং আমি এইটা দিয়ে শুরু করব প্রথমে, যে আমরা প্রায় 100টা মতো এপিসোড করেছি, এবং আপনারা জেনে খুশি হবেন, আমি জানি না শাকিল সাহেব বলেছেন কিনা, যাকে আপনারা এখন এই যুদ্ধের সময় দিনরাত টিভিতে দেখছেন, সোফিয়া কুরেশি WBMDFCর প্রোগ্রামে এসেছিল, এবং কি অপূর্ব উৎসাহব্যঞ্জক কথা বলেছেন। শুধু সোফিয়া নয়, সারা ভারতবর্ষের সবচেয়ে সফলতম মানুষ, এটা মিডিয়া হোক, এগ্রিকালচার হোক, সিভিল সার্ভিসে হোক, ল হোক, সুপ্রিম কোর্টের থেকে শুরু করে ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে, রেল নিয়ে। এবং আমাকে কেন খুঁটিয়ে নাটিয়ে এই বিষয়গুলো জানতে হবে, যেমন রেলের পরীক্ষায় আমরাও জানতাম না, রেলের পরীক্ষায় যখন আমি দেব, তখন আমাকে জানতে হবে যে আমার যদি চশমা থাকে তাহলে স্টেশন ম্যানেজারে আমি অ্যাপ্লাই করতে পারবো না, আমি অন্য চাকরি করব। এরকম একটি ছেলে রয়েছিল, ওই কঠিন পরীক্ষায় পাশ করেছে, কিন্তু জেনে অ্যাপ্লাই করেনি যে চশমা থাকলে আমি স্টেশন ম্যানেজার হতে পারবো না। ট্রেন চালাতেও পারবে, কিন্তু স্টেশন ম্যানেজার হতে পারবে না। তো এই খুঁটিনাটি জিনিসগুলোকে আমাদেরকে জানতে হবে, জানলে এই কৌতূহলী মন থাকতে হবে। এবং দ্বিতীয় হচ্ছে যে আমরা যা দেখছি সেগুলোকে তলিয়ে আরো ভেবে এগোতে হবে। আমি শুধু WBMDC এই প্রোগ্রামের কথা বলছি যে আমরা আগামী প্রতি শনিবার 7টা থেকে আবার একটা প্রোগ্রাম, ওই প্রোগ্রামের ধারাবাহিকতা রেখে, যদি স্লাইডে পরে দেখানো যায় এটা দেখিয়ে দেবে, নিশ্চয়ই দেখিয়েছি কিনা জানি না। এরপরে ল, জুডিশিয়ারি, সিভিল সার্ভিস, AI নিয়ে এত কথা হচ্ছে, সেটা নিয়েও তারা আলোচনা করবেন। আমরা আপনাদের কাছে অনুরোধ, আপনারা নানান মাধ্যমে এটার মধ্যে জুড়ে দেখতে থাকুন যে কি কি ধরনের সুযোগ আছে। আমাদের কিন্তু তথ্যের অভাব নেই। আমরা যেটাতে ভুগছি, একদিকে আমরা বলছি যে আমাদের মধ্যে দারিদ্রতার অভাব, কিন্তু তথ্যের অভাবের কারণে আমরা অনেকটা পিছিয়ে পড়ছি, নাহলে কিন্তু সুযোগের অভাব নেই। আমি 100টা যে এপিসোড করছি, সবাই বলেছে যে কর্মসংস্থানের সুযোগ নেই। কিছু কিছু ক্ষেত্রে কাজ কমে এসছে, কিন্তু অন্যদিকে এক ব্যাপক জায়গা তৈরি হয়েছে। বিশেষ করে আপনারা শুনে থাকবেন যে এই ডেটা সায়েন্স, AI, সাইবার সিকিউরিটি, নানান রকম কমার্সের ক্ষেত্রে আমরা কালকেও আলোচনা করছিলাম। তো একের পর এক সুযোগ বেড়েছে, কিন্তু আমরা যখন কেরিয়ার নিয়ে কথা বলি, মাত্র কয়েকটা বিষয়ে কথা বলি। তো আমি অনুরোধ করবো আমার স্লাইডটাতে, নেক্সট স্লাইডটা দেখানোর জন্য।
মূলত আমি যেটা বলতে চেয়েছি যে আমাদের এই কেরিয়ার সম্পর্কে এত সচেতনতার অভাব আমরা একটা রিসার্চ করে পাচ্ছিলাম যে যেখানে আমরা ছাত্রছাত্রী অভিভাবক এমনকি শিক্ষকদের জিজ্ঞাসা করেছিলাম যে আপনি কেরিয়ার সম্পর্কে কটা বিষয় বলতে পারেন। তাতে কিন্তু হ্যাঁ এইটা একটু দেখে দিন, আপনাদেরকে অনুরোধ করবো, এবং আপনারা যদি গ্রুপে থাকেন তাহলে গ্রুপে পাঠিয়ে দেবার চেষ্টা করবো। এটা ওয়েস্ট বেঙ্গল মাইনরিটিস ডেভেলপমেন্ট অ্যান্ড ফাইন্যান্স কর্পোরেশন কেরিয়ার নিয়ে কিন্তু গত 3-4 বছর ধরে ধারাবাহিকভাবে কাজ করছেন, এবং কেরিয়ার নিয়ে আমরা যা আলোচনা করতে চাই সব কিছুই খুবই দক্ষ বিশেষজ্ঞ মানুষরা এটাতে বলেছেন। আপনারা এই ভিডিওগুলো দেখবেন, শেয়ার করবেন, দলগতভাবে দেখাবেন, আলোচনা করবেন, কোনো প্রশ্ন থাকলে